প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক আয়োজন নাফকো ফার্মা পিএলসি নিবেদিত সুস্থতায় প্রতিদিনে। আমি ডাক্তার সাদিয়া সুলতান আপনাদের সাথে আছি। কথা বলতে যাচ্ছি বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যার মধ্যে একটি স্বাস্থ্য সমস্যা নিয়ে। বাইরে চলছে শীতের কনকনে আবহাওয়া। এই শীতকালটি অনেকের জন্য খুব আরামদায়ক, কারণ কম ঘাম, গরমটি একটু কম, তার সাথে শীতের এই উষ্ণতার সাথে অনেক মুখরোচক খাবার, দাওয়াত পর্ব তো চলছেই। এটি অনেকের জন্য আনন্দদায়ক হলেও আমাদের যারা ডায়াবেটিক রোগী তাদের অবস্থা কীরকম, সেই বিষয় নিয়ে আমরা আজকে জানব। শীতে ডায়াবেটিক রোগীদের জীবনযাপনের মান কেমন হওয়া উচিত, এই বিষয় নিয়ে আমরা কথা বলতে আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের দেশের একজন প্রখ্যাত ডায়াবেটিক এবং হরমোন রোগ বিশেষজ্ঞ। আমাদের সাথে আছেন ডাক্তার শাহজাদা সেলিম, সহযোগী অধ্যাপক এন্ডোক্রাইন বিভাগ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি এবং প্রেসিডেন্ট ইলেক্ট বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা আজকে ডায়াবেটিক রোগীদের নিয়ে কথা বলতে যাচ্ছি। এই ডায়াবেটিক রোগীদেরকে নিয়ে একটু বিপদ, পরিবারে যখন সবাই আনন্দ করছে তারা সেই আনন্দে সবসময় শরিক হতে পারছে না। বিশেষ করে যখন এই শীতকাল আসছে, বিভিন্ন ধরনের দাওয়াত চলছে, অনেক মিষ্টি পিঠা চলছে, কিন্তু তাদের জন্য অনেক কিছু নিষিদ্ধ। তো প্রথমে এই ব্যাপারটি জানতে চাই, তাদের জন্য এই সময়টা কতটুকু চ্যালেঞ্জিং? ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন সকলকে। এই এখন তো শীতের, আমাদের একদম তীব্র শীতের মধ্যে আছি আমরা, এবং ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। এটি খুব প্রাসঙ্গিক। ডায়াবেটিস তো 12 মাসি রোগ, তো শীতকালে একরকম, গরমকালে একরকম। সামনে রোজা আসতেছে, রোজার সময় আমাদের আরও অনেক কিছু করে ভাবতে হবে। কিন্তু বাংলাদেশের মানুষ না, শুধু পৃথিবীর অনেক দেশেই কিন্তু শীতকাল একটি উৎসবমুখর পরিবেশের মাস। আর বাংলাদেশের মতো দেশে উৎসব মানে আসলে খাওয়া দাওয়া, এবং খাওয়া দাওয়া মানে কিন্তু প্রধানত শর্করা ভিত্তিক খাওয়া, যেগুলো রক্তের গ্লুকোজ বাড়াবে, ব্লাড সুগার বাড়াবে। তো সেটাকে আমরা কিন্তু যদি একজন হরমোন বিশেষজ্ঞ, ডায়াবেটিসের ডাক্তার হিসেবে বলি, আমরা কিন্তু রোগীদেরকে উৎসবে অংশীদার হওয়ার জন্য উৎসাহ দিই। কিন্তু রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ রাখতে হবে, সেটা আবার মাথায় রাখতে হবে, মানে দুটো একটা সমন্বয় করতে হবে। কিন্তু বাস্তব পরিস্থিতি কিন্তু খুব ভালো নয়। ভালো নয় কী অর্থে? আমরা যদি প্রতি মাস অনুসারে ধরি যে 12টি মাসে কোন মাসে ডায়াবেটিসের কন্ট্রোল কেমন থাকে, তাহলে এই সময়ে সবচেয়ে খারাপ থাকে। কারণ আপনি যে কথাটি বললেন যে বিভিন্ন রকম অনুষ্ঠান, বহু অনুষ্ঠান জমিয়ে রাখা হয় শুধু শীতকালে করা হবে বলে, বিয়ে থেকে শুরু করে আর অনেক অনুষ্ঠান। আমাদের ঐতিহাসিকভাবে এই পিঠার যে উৎসবটা, সেটা যদিও অর্থনৈতিক অবস্থা পরিবর্তন হয়েছে, পিঠা খাওয়ার উৎসবের কিন্তু ধরনটা শীতকাল কেন্দ্রিকই রয়ে গেছে। এবং বাংলাদেশের পিঠা যদি বলি আমরা, আবারও ঘুরে ফিরে সেই শর্করার সাথে কিছুটা তেল, চর্বি, এগুলো, এবং সবাই পছন্দ করেন প্রচুর খেতে। তাহলে যার ডায়াবেটিস নেই তার ক্ষেত্রেও কিন্তু কিছুটা সতর্কতা দরকার আছে। কিন্তু যার ডায়াবেটিস আছে তিনি আবার আগে যেরকম বললাম যে অবশ্যই উৎসবে অংশীদার হবেন, কিন্তু ওনার রক্তে গ্লুকোজ কেমন আছে, কতটুকু খেলে কতটুকু বাড়ে, সেটিকে মাথায় রেখে উনি যদি খান, তাহলে কিন্তু উৎসবও করা হলো, ডায়াবেটিসের জন্য ক্ষতি হবে না। কিন্তু সেটা কিন্তু অনেকেই করছেন তা নয়। অনেকে এই সময় ভুলে যেতে চেষ্টা করেন যে উনি ডায়াবেটিসের রোগী, তারপরে কোনো একটি ঝামেলা নিয়ে ওনাকে হাসপাতালে ভর্তি হতে হয়। সেটি তো আনন্দের মধ্যে একটি নিরানন্দময় ঘটনা হলো না? তার চেয়ে যদি আমরা একটু মাথায় রাখি যে আনন্দ করব, কিন্তু ডায়াবেটিসের অবস্থাও বিবেচনা করব, তাহলে ভালো হবে। কিন্তু এই ক্ষেত্রে আমি বরং পরিবারের বাকি সদস্যদেরকেও একটু মনোযোগ আকর্ষণ করব যে পরিবারে তো কোনো পরিবারে একজন, কোনো পরিবারে 2 জনের ডায়াবেটিস আছে, এমনও পরিবার আছে যে পরিবারের সবারই ডায়াবেটিস আছে, কিন্তু সেই ক্ষেত্রে হয়তো সমস্যা কম। কিন্তু যে পরিবারের নন ডায়াবেটিসের রোগী মানুষ বেশি, ডায়াবেটিসের রোগীর সংখ্যা কম, সেখানে কিন্তু ওনারা যেন একটু নজর রাখেন যে ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে রক্তের গ্লুকোজ বেড়ে যাবে এমন কোনো কার্যক্রম না করেন। জি, অবশ্যই। ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে ইনসুলিন দেওয়া হয়, এবং ইনসুলিন যখন দেওয়া হয় তাদেরকে বলা হয় যে ডায়াবেটিসটা মাঝে মাঝেই যেন একটু চেক আপ করা হয়। তো শীতকালে যেহেতু খাবারের কথাই আসলো, দেখা যায় যে প্রায় সকালেই পিঠা থাকে, এবং অবশ্যই সেটি শর্করা জাতীয় পিঠাই বেশি থাকে। তো সেই ক্ষেত্রে এই যে ইনসুলিনের আগে যে ডোজটি, সেটি কি নিজে থেকে পরিবর্তন করবে, নাকি তাকে একটু নিয়মিত ফলো আপে যাওয়াটা উচিত? জি, আমরা যেটি চেষ্টা করি, প্রতিটি রোগীকে যখন ইনসুলিন দেওয়া হয়
তো কিছু পরিমাণ ইনসুলিন উনি অ্যাডজাস্ট করতে পারবেন, কমাতে বাড়াতে পারবেন, সেরকম কিছু শিখিয়ে দেওয়া হয়। ঠিক সেটা কিন্তু খুব সীমিত। কিন্তু যেমন ধরুন উনি অন্য সময় বিকালবেলা একটা বিস্কুট খেতেন আর চা পান করতেন, কিন্তু এখন উনি চিতই পিঠা দিয়ে চা খাবেন। তো একটা চিতই পিঠা কিন্তু দুপুরে খেলে যে পরিমাণ ব্লাড সুগার বাড়তো সেই পরিমাণ বাড়াবে। তাহলে এই সময় কী করবেন? ওই সময় তো ইনসুলিন নেই। তাহলে এই ক্ষেত্রে আমরা রোগীদেরকে যেটা বলি যে আপনি পিঠাগুলোকে প্রধান খাবার যেগুলো সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবারের মধ্যে নিয়ে আসেন। তাহলে কিন্তু ওই সময় যেহেতু ইনসুলিনের থাকলো বা ট্যাবলেট থাকলো, তাহলে সহজ হবে। এক নম্বর কথা। 2 নম্বর হলো, এখন আজকে উনি পিঠা খেলেন, কালকে খেলেন না, তাহলে আজকে ইনসুলিন বাড়াবেন, কালকে কিন্তু বাড়বে না। তো এটি কিছু কিছু রোগীকে শিখিয়ে দেওয়া সম্ভব। আবার কারো কারো পক্ষে ওষুধের ধরনটা এরকম যে প্রতিদিন চেঞ্জ করাও মুশকিল। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রায় প্রতি ক্ষেত্রেই এর আগে থেকে কিছুটা শিখিয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু রুগীকেও কিন্তু ডাক্তারকে মনে করে দিতে হবে যে আমার কিন্তু এই সময় এই ধরনের পরিবর্তন হবে। যেমন ধরুন বাংলাদেশে যদি এই 64টা জেলা থাকে, সব জেলায় কিন্তু পিঠার ধরন একরকম নয়। তাহলে সেটাও কিন্তু যার যার ধরনটা তার মতো করে অ্যাডজাস্ট করতে হবে। সেই ক্ষেত্রে ডাক্তারের সাথে কথা বলে নিলে সমস্যা কম হবে। জি অবশ্যই। তো পিঠার কথা যেহেতু আসলো, পিঠার সাথে সাথে খেজুরের রসের কথা একটু জানতে চাই। অনেকেই মনে করেন যেহেতু খেজুরের রসটি প্রাকৃতিক, এটি চিনির চাইতে অনেক বেশি ভালো এবং তাতে এই রক্তে যে শর্করার পরিমাণটা খুব একটা বাড়ে না। এই ব্যাপারটি কি মনে করেন? জি, আমি 2-3টা এখন খুব ইন্টারেস্টিং তথ্য দিই। খেজুরের রস এগুলো নিয়ে কিন্তু সাম্প্রতিক কয়েক বছর থেকে আমরা খুব সতর্ক। কারণ নিপা ভাইরাস ছড়াবার কিন্তু খেজুরের রস একটি মাধ্যম। কারণ ওই বাদুড় বা অন্য কোনো পাখি সে জীবাণু নিয়ে যদি ওই খেজুরের রস খেয়ে থাকে, আর ওই খেজুরের রস যদি সিদ্ধ না করে কেউ খান, তাহলে বাংলাদেশে কিন্তু বেশ কিছু মানুষ আক্রান্ত হয়েছেন। তাহলে প্রথম সতর্কতা হলো সিদ্ধ না করে খেতে পারবেন না, নাম্বার 1। নাম্বার 2 হলো খেজুরের রস থেকে কিন্তু গুড় বানানো যায়। তাহলে এটি কম সুগার থাকবে, এটি ভাবার কোনো কারণ নেই। আমি একটি খুব ইন্টারেস্টিং তথ্য বলছিলাম, একটা বলি। সেটা হলো যে গ্লাইসেমিক ইন্ডেক্স, মানে খাবার পরে গ্লুকোজ কত বাড়বে সেটি কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স দিয়ে হিসাব করা হয়। গ্লুকোজের 100, বাকি সবার সাপেক্ষে। যেমন ধরেন লাল চালের ভাত হলে 72, সাদা চালের ভাত হলে 74, আলু 78 বাড়াবে। জি। তাহলে এখানে এই চিটাগুড় যেটি ঘন হয়ে আসছে, সেটা আখের রস থেকেও হতে পারে, খেজুরের রস থেকেও হতে পারে। এরপরেই কিছু জিনিস দিয়ে ওটাকে শক্ত বানানো হবে। এই চিটাগুড় কিন্তু 104 গ্লাইসেমিক ইন্ডেক্স, মানে গ্লুকোজের চেয়েও বেশি সুগার বাড়াতে পারে। তাহলে যারা ভাবছেন যেহেতু প্রাকৃতিক এদিক দিয়ে রক্তে গ্লুকোজ বাড়বে না, এটা কিন্তু মোটেও ঠিক নয়। বরং ওই চিটাগুড়ও কিন্তু অনেকে খুব আনন্দ করে খান। মানে গ্লুকোজ খেলে যে পরিমাণ ব্লাড সুগার বাড়তো তার চেয়ে বেশি বাড়বে। আবার অনেকে মনে করেন যে লাল চিনি সাদা চিনির চেয়ে কম সুগার বাড়াবে, তা কিন্তু নয়। এই লাল চিনিকে সাদা বানাতে গেলে যা করা হয়েছে, ওটা রক্তের গ্লুকোজ বাড়াবার প্রবণতা কমিয়ে ফেলেছে। তো লাল চিনি কিন্তু আরও বেশি বিশুদ্ধ, মানে বিশুদ্ধ চিনি যেটি রক্তের গ্লুকোজ বেশি বাড়াবে। তাহলে এই বিভ্রান্তিগুলো দূর হওয়াটা আসলে দরকার আছে। জি অবশ্যই। তো খাবারের কথা যেমন বলা হলো, পাশাপাশি একটি কথা ডায়াবেটিক বিশেষজ্ঞরা সবসময় বলেন, তা হচ্ছে গিয়ে আরেকটি ডি, মানে তাকে ডায়েটের পাশাপাশি তার যে জীবনযাপন পদ্ধতি, বিশেষ করে হাঁটা চলা, এটির ক্ষেত্রেও একটু বেশি সতর্ক হওয়া উচিত। শীতকাল যেহেতু আসছে এবং শীতকালে সকালে এবং সন্ধ্যার সময়টা তাপমাত্রা খুব কমে যায় এবং অনেকেই দেখা যায় বাইরে যে হাঁটতে পারছে না, তারা ঘরেই বেশি থাকতে পছন্দ করে বা ঘরে থাকতে অনেকে বাধ্যও হয়। তো এই ব্যাপারটি কি ডায়াবেটিক পরবর্তী সময় জটিলতা বাড়ানোর ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করতে পারে কিনা? এখানেও আমি 2টা ইন্টারেস্টিং তথ্য আপনাকে বলি। যেমন ধরুন একজন মানুষ শীতকালে যেটুকু খান, গরমকালেও সেটুকু খান, তাহলে ওনার রক্তে গ্লুকোজের কি তারতম্য হবে? তারতম্য কিন্তু হবে। কারণ শীতকালে এই শীতকে সাথে যুদ্ধ করার জন্য যে পরিমাণ তাপ উৎপাদন করতে হচ্ছে বডিতে, ওই পরিমাণ তাপ উৎপাদন করতে গিয়ে গ্লুকোজ একটু নিচে নেমে যাচ্ছে। ইন্টারেস্টিং দেখেন। আবার গরমকালে বাইরের গরমের সাথে আমি আরও ঠান্ডা থাকার চেষ্টা করছি, তাতে কিন্তু আমার ক্যালোরি ইউটিলাইজেশন কমে যাচ্ছে, মানে সুগার বেশি জমা হচ্ছে রক্তে। তাহলে এটার একটা ভালো দিক ছিল। কিন্তু বাংলাদেশে কিন্তু আমাদের যেহেতু খাদ্যের প্রতুলতা, পিঠার খাদ্য খাওয়া, এসব কারণে সুগার বেড়ে যাচ্ছে। এবং আরেকটি ইন্টারেস্টিং জিনিস দেখেন যে সব দেশে শীত বেশি থাকে, তারা কিন্তু শারীরিক পরিশ্রম বেশি করে এবং ডায়াবেটিস কম হয়। মধ্যপ্রাচ্যীয় দেশ যেখানে উচ্চ গরম থাকে, সেখানে ডায়াবেটিস কিন্তু বেশি।
তাহলে শীত কিন্তু ডায়াবেটিসের জন্য সহায়ক, আমরা কিন্তু সেটা ব্যবহার করতে ব্যর্থ হচ্ছি। আরেকটা জিনিস দেখেন, আমরা আরেকটা ইন্টারেস্টিং তথ্য বলছিলাম, সেটি হলো বাংলাদেশের মানুষের প্রবণতা হলো উনি যারা হাঁটেন সকালবেলা হাঁটবেন, ভোরবেলা হাঁটবেন। গবেষণায় দেখা গেছে যে সকালে বা ভোরবেলায় যারা হাঁটছেন তাদের মধ্যে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বেড়ে যাচ্ছে। তাহলে এখন আমরা কিন্তু খুব প্রতিটা প্রেসক্রিপশনে লিখে দিচ্ছি যে প্রতিদিন নিয়মিত হাঁটবেন, বিকালে বা রাতে হাঁটবেন, সকালে অবশ্যই নয়। তাহলে এই যে ঠান্ডা, খুব ঠান্ডা কুয়াশা পড়ছে, সেটি তো ভোরবেলা বা সকালবেলা, তো ওই সময় তো আপনি হাঁটবেন না, হাঁটবে কখন? বিকালে বা রাতে। তো সেটি কিন্তু এখনও পারবেন। তাহলে আমরা মেসেজটি হলো যে যারা হাঁটতে চাচ্ছেন তার ক্ষেত্রে বাধা নয়, বরং যারা চাচ্ছেন না তারাও শীতকালে হাঁটতে পারবেন, যেটি গ্রীষ্মকাল গরমকালে পারছিলেন না। একটু জানতে চাই যে এর বাইরে আর কি কি সমস্যা এই সময় বেশি দেখা যায়? এটি খুব বড় ধরনের সমস্যা। যেমন ধরুন, এখন তো শীতের একদম তীব্র শীতের কাছাকাছি আমরা রয়ে গেছি। এই সময় কিন্তু আমরা কিছু কিছু নিউজ পেতে থাকবো যে অমুক এলাকায় শীতে নিউমোনিয়া হয়ে এতজন মানুষ মারা গেছে। এটি কিন্তু প্রধানত বয়স্ক মানুষরা, এবং খুব অল্প বয়সীও কিছু থাকে, শিশু এরও থাকে। তো বয়স্ক ডায়াবেটিসের রোগীর তীব্র সমস্যা যেগুলো তো ওনাকে হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর ঝুঁকি তৈরি করতে পারে, তার মধ্যে একটি হলো নিউমোনিয়া, আরেকটি হলো প্রস্রাবের ইনফেকশন। এই দুটোই কিন্তু বেড়ে যাবে, নিউমোনিয়া বেশি বেড়ে যাবে। তাহলে যে বয়স্ক মানুষ ডায়াবেটিসের আক্রান্ত, ডায়াবেটিস যদি খুব ভালো কন্ট্রোল না থাকে তাহলে ঝুঁকি আরও বেড়ে গেল। ডায়াবেটিসের সকল রোগীর সবসময়ই ডায়াবেটিস কন্ট্রোল থাকতে হবে, এখন কিন্তু বাড়তি তাগিদ আসবে। দ্বিতীয় হলো একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটি আমাদের জন্য রোগ প্রতিরোধক হিসেবে সহায়ক হবে, সেটি হলো যে ডায়াবেটিসের রোগী যাদের বয়স বেশি, বিশেষ করে 60-এর উপরে, ওনারা বছরে একবার করে ইনফ্লুয়েঞ্জার একটা টিকা নেবেন, এবং আজীবন একটি নিলেও হবে, সেটি হলো নিউমোনিয়ার টিকা। যারা আগে থেকে নেননি তারা আমি অনুরোধ করব এই আজকের অনুষ্ঠান যারা শুনছেন দ্রুততম সময়ের মধ্যে নিয়ে নেবেন। দ্বিতীয় হলো রক্তের গ্লুকোজ খুব ভালো, যাদের বয়স মনে করেন 70-75, তার খালি পেটে 6.5 7, খাবার পরে 8 এরকম থাকলে হবে। কিন্তু যাদের বয়স আরেকটু কম তাদের ক্ষেত্রে খালি পেটে 6.5 6, খাবার পরে 7 থেকে 8 এর মধ্যে রাখাটা জরুরি। জি, ধন্যবাদ। ডায়াবেটিসের কন্ট্রোল নিয়ে যে কথাটি আসলো, সেই কন্ট্রোলের জায়গা থেকে অনেকেই ইনসুলিন গ্রহণ করেন, অনেকে ঔষধ গ্রহণ করেন, মুখে খাওয়ার ঔষধ। তো এই ক্ষেত্রে একটি প্রশ্ন থাকে যে তাদের কতদিন পরপর চেক আপ করতে হবে, বা নিজে থেকে কতদিন পরপর চেক আপ করাটা ভালো? এখন চেক আপের আমরা বাংলাদেশে প্রধানত 2টা পদ্ধতি ব্যবহার করি, পৃথিবীর অন্যান্য দেশে 3টা পদ্ধতি ব্যবহার করি। তো আমরা যে পদ্ধতিটা ব্যবহার করছি সেটা হলো 3 মাস বা 3.5 মাস বা 4 মাস পরে HbA1c, যেটা 3 থেকে 4 মাসের গড় বোঝায়। সেটি প্রায় সকল রোগীর ক্ষেত্রে 6.5% হলে ভালো, কিন্তু 7% নিতে হলে গ্রহণযোগ্য হবে। তাহলে শীতের শুরুতেই আমাদের ক্ষেত্রে HbA1c একবার দেখে নেওয়া ভালো, এবং এটি কেমন আছে তার উপর নির্ভর করবে উনি কতদিন পর পর খালি পেটে এবং খাবার পরে মাপবেন। শুরুতে যদি কন্ট্রোল ভালো না থাকে আমরা সপ্তাহে কমপক্ষে একদিনে 6 বার, তারপরে কন্ট্রোল যত ভালো থাকবে তারপরে আমরা হয়তো 10 দিনে একবার, 12 দিনে একবার, 15 দিনে একবার মাপতে বলবো, এবং 6 বার না করে 4 বারে আসতে পারবো। যেমন ঘুম থেকে উঠে একবার, 3 বার খাবার পর 2 ঘন্টা পর পর, এবং ডাক্তার তখন ওনাকে ওষুধ অ্যাডজাস্ট করতে থাকবে। এখন যাদের ইনসুলিন দিয়ে ডায়াবেটিস কন্ট্রোল করতে হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু হাইপোগ্লাইসিমিয়ার ঝুঁকিও অনেক বেশি থাকে। সেই ক্ষেত্রে ওনাদের ঘন ঘন রক্তের গ্লুকোজ মাপতে হয়, এবং ডাক্তারের কাছে যাওয়ার তাগিদ বেশি থাকবে। যাদের ওষুধ দিয়েই কন্ট্রোল করা যাচ্ছে, এখানে আরেকটু ব্যাপার আছে, সেটা পরে বলছি, তাদের ক্ষেত্রে কিন্তু গ্যাপ দিয়ে দিয়ে মাপলে হবে, এবং কম কম ডাক্তারের কাছে গেলে চলবে। কিন্তু বাংলাদেশে দেখা গেছে যেসব রোগীর ইনসুলিন নিয়ে ডায়াবেটিস কন্ট্রোল করা জরুরি ছিল, আমরা যখন ইনসুলিন নেওয়ার কথা বলি অনেক রোগী রাজি হন না। এটা কিন্তু ঠিক হলো না, কারণ সারা পৃথিবী যে গাইডলাইন মেনে চলছে, আমরা বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটিরও গাইডলাইন আছে অলমোস্ট একই রকম, যে যাদের রক্তের গ্লুকোজের মাত্রা বেড়ে গিয়েছে, মানে 3 মাসের গড় 10% বা তার চেয়ে বেশি, ওনার কিন্তু ইনসুলিন ছাড়া চিকিৎসা করে কন্ট্রোল করা যাবে না। অথবা যাদের হাইপোগ্লাইসিমিয়া হয়েছে, হাইপারগ্লাইসিমিয়া মানে ডায়াবেটিসের বেশি হয়ে তার লক্ষণ দেখা দিচ্ছে, অথবা ওনার ওজন কমে যাচ্ছে ডায়াবেটিস কন্ট্রোল না হওয়ার কারণে, অথবা ওনার হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয়ে গেছে, অপারেশন করতে হবে, এইসব ক্ষেত্রে ইনসুলিন নিতেই হবে। ধন্যবাদ। এই যে দীর্ঘস্থায়ী জটিলতার কথা আসলো, দীর্ঘস্থায়ী জটিলতাগুলো সাধারণত কি কি হয় আমাদের দেশে, বিশেষ করে কোনগুলোর ব্যাপারে বেশি জোর দেওয়া উচিত? এটি অন্যান্য দেশের সাথে আমাদের কিছুটা মিলও আছে, কিছুটা তীব্রতা বেশিও আছে। যেমন ধরুন
ডায়াবেটিসের রোগীর আমরা কিন্তু সবাই আতঙ্কিত থাকি, রোগীরা তো বেশি আতঙ্কে থাকে যে কিডনি নষ্ট হলো কি হলো না। এই সময় রোগীরা আগে যত কথাই বলি মানেন নেই, কিডনি ক্রিয়েটিনিন বেড়ে গেছে, এখন কিন্তু উনি নিজে থেকেই অনেক কিছু মানা শুরু করে দিয়েছেন। কিন্তু ডায়াবেটিসের 10 জন রোগীর 8 জন মারা যান হার্ট অ্যাটাক বা স্ট্রোকে। এবং দক্ষিণ পূর্ব এশিয়া, বিশেষ করে বাংলাদেশ এবং ভারতে এই সংখ্যাটা বেশি। কিন্তু আমাদের প্রায় 100 জনে 85% পর্যন্ত মারা যাচ্ছে হার্ট অ্যাটাক বা স্ট্রোকে। জি। ডায়াবেটিসের রোগীর ক্ষেত্রে অন্ধত্বের ঝুঁকি বেশি, ডায়াবেটিস রেটিনোপ্যাথি হতে পারে, আবার ডায়াবেটিসের রোগীদের ছানি পড়ার প্রবণতাও বেশি। যতজন রোগীর পা কেটে ফেলতে হচ্ছে যাদের দুর্ঘটনার বাদে অন্য কারণে, তার 10 জনের 6 জনই ডায়াবেটিসের কারণে। কিন্তু আপনি দেখেন এখন আমরা নিজেদের পরিচিত রোগীদের মানুষদের দেখছি, রোগীদের মধ্যেও দেখছি যে বন্ধ্যাত্বের হার বেড়ে যাচ্ছে। এই ক্ষেত্রে 2 জনের 1 জন বা 2 জনেরই ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি। ডায়াবেটিস ডিপ্রেশনের একটা গুরুত্বপূর্ণ কারণ। বহু গবেষণা হয়েছে বহু দেশে, আমাদের বাংলাদেশেরও গবেষণা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়নে আমরাও গবেষণা করে প্রকাশ করেছি। আমরা যদি এইভাবে হিসাব করি যে একজন ডায়াবেটিসের রোগী নন ডায়াবেটিসের রোগীর তুলনায় কতদিন বাঁচবেন, কম না বেশি, ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের গবেষণা মতে যাদের ডায়াবেটিস 50 বছর বয়সে ধরা পড়লো, উনি যদি পুরুষ হন তাহলে ওনার নন ডায়াবেটিসের তুলনায়, রোগীর তুলনায় 6.5 বছর আয়ু কমে গেল। আচ্ছা। মহিলা হলে 5.5 বছর। কিন্তু যাদের ডায়াবেটিস ধরা পড়ছে 40 বছরের আগে, তাদের 6 থেকে 15 বছর আয়ু কমে গেল। তাহলে দেখেন কত বড় একটা ঝুঁকি তৈরি হলো। তাহলে এটি কিন্তু যদি আমরা মাথায় আনি, তাহলে রাস্তা কিন্তু একটাই, ডায়াবেটিস প্রতিরোধ করতে হবে। চিকিৎসা করে লাভ হবে, কিন্তু শেষ পর্যন্ত রক্ষা কিন্তু পেলাম না। যদি প্রতিরোধ করতে পারি তাহলে পরিপূর্ণ লাভটা আমরা পেতে পারবো। জি, অবশ্যই। তো এই যে আপনি বিভিন্ন জটিলতার কথা বললেন, জটিলতার মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে কিডনির সমস্যা, এবং অবশ্যই কিডনি সমস্যার চাইতে হার্টের সমস্যা বা স্ট্রোকটা একটু বেশি হচ্ছে। তো এইসব ক্ষেত্রে বিভিন্ন ধরনের খাবারের উপাদানের ক্ষেত্রে কিছু বাধা দেওয়া হয় যে এগুলো তাদের জন্য খুব একটা নিরাপদ নয়। তো এই প্রশ্নটি যখন চলে আসে, তখনই ডায়াবেটিক রোগীরা জানতে চায় তাহলে আমি খাবো কি, এই ব্যাপারটি জানতে চাই। আপনি যেরকম বলছেন রোগীরা কিন্তু এরকমই বলে আসলে, কিন্তু আমরা কিন্তু অন্যরকম বলি। ডায়াবেটিসের যে কোনো রোগী কামরাঙ্গা বাদে পৃথিবীর সকল খাবার খেতে পারবে। তাহলে আমি আবারও সুস্পষ্ট করে বলছি যে কামরাঙ্গা বাদে ডায়াবেটিসের রোগী পৃথিবীর সকল খাবার খেতে পারবেন, কিন্তু কতটুকু খাবেন এটা বুঝতে হবে। যেমন একটা উদাহরণ দেই, একজন ডায়াবেটিসের রোগী 2টা রসগোল্লা খেয়ে দুপুরে খাবার খেলেন, তো কী ক্ষতি? তৃতীয় পিঠার কথা একটু আগে বললাম যে উনি খান, দুপুরে খাবারটা তৃতীয় পিঠা খান, রাতের খাবার তৃতীয় পিঠা খান, কিন্তু বিকালে চায়ের সাথে তো খেতে পারবেন না। ওনার আনন্দ ছিল ওই সময় খাওয়াটা, হিসাবটা ঠিক রাখতে হবে। তাহলে উনি যে কোনো খাবার যেটি অন্য মানুষের জন্য খাওয়ার জন্য স্বাস্থ্যকর, ওনার জন্য সেটি। বরং ডায়াবেটিসের রোগীর ক্ষেত্রে স্বাস্থ্যকর খাবার খাবেন, সব খাবার খাবেন, এই তাগিদটা অন্যদের তুলনায় বেশি। কিন্তু এখন আমরা বাংলাদেশে যে অবস্থায় আছি, প্রায় 2 কোটির বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত বাংলাদেশে। এটা কিন্তু পৃথিবীর মধ্যে সর্বোচ্চের কাছাকাছি। ডায়াবেটিসের রোগীর সংখ্যা হিসাব করলে ডায়াবেটিসের টোটাল নাম্বার পৃথিবীর অন্য দেশের তুলনায় কিন্তু বাংলাদেশ সর্বোচ্চ 7ম অবস্থানে রয়ে গেছে। আবার ডায়াবেটিসের রোগীর চিকিৎসা ব্যয়, পৃথিবীর গড়পড়তা টোটাল চিকিৎসা ব্যয়ের 10% বেশি ব্যয় করা হচ্ছে ডায়াবেটিস রোগীর পিছনে। বাংলাদেশ কিন্তু খুব তলানিতে আছে। যদি পার পেশেন্ট পার ইয়ার খরচ ধরি, বাংলাদেশ পৃথিবীতে সর্বনিম্ন পর্যায়ে। তাহলে চিকিৎসা খারাপ হচ্ছে। তাহলে এই অবস্থার মধ্যে বিবেচনা করলে আমাদের কিন্তু মানে চোখ কান বন্ধ করে থাকার সুযোগ নেই। তাহলে আবারও বলছি যে সকল খাবারই খেতে পারবেন, বুঝে শুনে খেতে হবে। কিন্তু আমরা যারা ডায়াবেটিসের রোগী নই, এবং দেখা গেছে বাংলাদেশের গবেষণায় যে 61.5 জন ডায়াবেটিসের রোগী মনে করেন ডায়াবেটিস নেই। দেখেন কি সমস্যার মধ্যে আছি। তাহলে উনি কখন মনে করেন? যখন হার্ট অ্যাটাক হয়ে গেল তখন দেখা গেল ডায়াবেটিস হয়েছে ওনার। কখন মনে করেন? স্ট্রোক করে গেল তখন। উনি সন্তান নিতে গিয়ে যখন ফার্টিলিটি চিকিৎসার আওতায় আসেন, তখন মহিলা বা পুরুষ যে কোনো একজনের ডায়াবেটিস আছে। তাহলে আগে থেকে ধরে ফেলতে হবে, এবং ধরলেই কিন্তু তখন জীবনযাপন ব্যবস্থাপনা চলে আসবে। তাহলে আমি অনেকদিন আগে ডয়েটসে বেরোতে আমার একটা ইন্টারভিউ হয়েছিল যে এই যে উৎসবের খাবারগুলো ডায়াবেটিসের সহায়ক কিনা। ডায়াবেটিস হওয়ার জন্য এর ক্ষেত্রে বড় হাত আছে। যেমন ধরুন যে কোনো জন্মদিন, বিয়ে শাদী, আমাদের ঈদ, আমরা পহেলা বৈশাখে যে খাবারগুলো খাচ্ছি, ওই সময় কিন্তু লাগামহীন খাবার খেতে আমরা পছন্দ করি। এই লাগামহীন জীবনযাপন কিন্তু হবে না। আপনি কিন্তু শৃঙ্খলার কথা বলেছেন, শৃঙ্খলা মানেই তো লাগামহীনতা নয়।
তাহলে সুশৃঙ্খলতা থাকতে হবে। সুশৃঙ্খলতা কিন্তু একদিন, তা নয় কিন্তু 12 মাসই। অবশ্যই। তাহলে আমরা 15 দিন মানলাম, 29 দিন মানলাম, 30তম দিনে মানলাম না, মাস শেষে ফলাফল 0। তাহলে প্রতিদিনের একটা হিসাব থাকতে হবে। আমি যদি এরকম বলি, আমরা যে মেসেজটা দিতে চাই, ডায়াবেটিসের রোগীর জন্য আনন্দ খুব জরুরি, কারণ এর যে ডায়াবেটিস একটা নিরানন্দের কারণ। তাহলে এনজয়মেন্ট অফ ইটিং বজায় রাখতে হবে। তাহলে উৎসব মুখর পরিবেশে খাবেন, কিন্তু খেয়ে কি রক্তের গ্লুকোজ বাড়াবেন? তা না কিন্তু। তাহলে হিসাবটাও ঠিক রাখবেন। তাহলে এটি যদি সমন্বয় করে ফেলতে পারি, তাহলে কিন্তু আর কষ্ট থাকলো না। কিন্তু অনেকে পারছে না, তার কিন্তু কষ্ট সামনে এসে দাঁড়িয়ে যাচ্ছে। এই যে ডায়াবেটিক রোগীদের শীতকালীন বিভিন্ন অভ্যাসগুলো নিয়ে একটু একটু করে কথা বলছিলাম, কথা বলতে বলতে একটা প্রসঙ্গ নিয়ে কথা না বললেই নয়, তা হচ্ছে এই সময় প্রচুর শাকসবজি পাওয়া যায় এবং শাকসবজিকে বলা হয় যে এটি খুবই ভালো, শরীরের জন্য ভালো, রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য ভালো। আবার যাদের কিছু কিছু সমস্যা আছে, যেমন কিডনির সমস্যা আছে বা হার্টের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে হয়তো সব ধরনের শাকসবজি ভালো না। এই কথাটি কতটুকু সত্য? এটি খুব প্রাসঙ্গিক। আসলে আমাদের বাংলাদেশে যে খাবারের ঝুঁকিটি তৈরি হয়েছে, ডায়াবেটিসের হবার পিছনে, ডায়াবেটিস কন্ট্রোল না হওয়ার পিছনে সব ক্ষেত্রে কিন্তু খাবার সবচেয়ে বড় ভূমিকা পালন করছে বাংলাদেশে। যে এর মধ্যে প্রচুর শর্করা জাতীয় খাবার খায়, এটি একটি ঝুঁকি। আমিষ সবচেয়ে কম খায় পৃথিবীতে, এটি একটি ঝুঁকি। শাকসবজি কম খায়, এটিও একটি ঝুঁকি। তাহলে সেটুকু বিবেচনা করলে শীতকাল কিন্তু এই ঝুঁকি কমাবার একটি সুযোগ তৈরি করে দিল। তবে এই ক্ষেত্রে আমি একটা জিনিস খুব সকলকে জানিয়ে, মানে মাথায় ঢুকিয়ে নিতে বলতেছি, আলু কিন্তু শাকসবজির মধ্যে পড়বে না। আলু একটু আগে বলেছি ভাতের চেয়ে বেশি পরিমাণ ব্লাড সুগার বাড়ায়। আলু বাদ দিলে বাকি সকল শাকসবজি, যেমন ধরুন এখন যেগুলো বেশি পাওয়া যাচ্ছে, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, লাউ, কুমড়া, লাউ পাতা, তারপরে লাল শাক, মূলা শাক, এগুলো কিন্তু দারুণ হতে পারে। এবং এখন কিন্তু বাংলাদেশে, বিশেষ করে ঢাকাতে তো 12 মাসই কম বেশি পাওয়া যায়, কিন্তু এখন কিন্তু বাজারের একটা বড় অংশ জায়গা দখল করে ফেলেছে শাকসবজি। আমি সকলকে অনুরোধ করব, প্রচুর শাকসবজি খাবার অভ্যাস করুন, 12 মাসই বজায় রাখুন, কিন্তু এখন অবশ্যই প্রচুর খাবেন। কিন্তু এটি সতর্কতা, আপনি যেটি বলেছেন যে যাদের হৃদরোগের সমস্যা আছে তাদের ক্ষেত্রে শাকসবজি খুব বেশি সমস্যা না হলেও, যাদের কিডনির অবস্থা ভালো নয়, বিশেষ করে কিডনি যখন স্টেজ 3B এবং তার পরবর্তীতে, সেই ক্ষেত্রে কিছু কিছু শাকসবজির একটু সমস্যা থাকে। কিন্তু আমাদের অভিজ্ঞতা হলো, বাংলাদেশের অধিকাংশ রোগী, আমরা যখন প্রথম থেকেই ওনাকে সুশৃঙ্খল খাদ্য ব্যবস্থাপনা, সুশৃঙ্খল জীবনযাপনের কথা বলি, উনি খুব বেশি আগ্রহী হয়ে ওঠেননি। যখন এই ক্রিয়েটিনিন 1.1, 1.2 হলো, উনি কিন্তু নিজে থেকে ডাল বন্ধ করে দিলেন। আর এখানে শাকসবজি নিয়ে যে প্রসঙ্গটা আসে, যখন একটি ডায়াবেটিসের রোগী কিডনির খারাপের কারণে পটাশিয়াম বেড়ে যায়, কিছু কিছু শাকসবজিতে পটাশিয়াম বেশি থাকে, তাহলে উনি এটা খেলে পটাশিয়াম আরও বেড়ে যাবে, কিডনির সমস্যা হতে পারে। শুধুমাত্র ওই সীমিত সংখ্যক মানুষের জন্য শাকসবজি বর্ধনটা দরকার হয়। কিন্তু আপনি দেখবেন যে অনেকেই, উনি হয়তো পটাশিয়ামের খবর নাই, কিন্তু শাকসবজি খাওয়া বন্ধ করে বসে আছে। এটি কিন্তু দরকার নেই। আমরা কিন্তু সুনির্দিষ্টভাবেই কিছু কিছু রোগীকে বলতে পারবো যে আপনার ক্ষেত্রে ডাব, কলা বা পালং শাক, পুঁই শাক বর্জন করার সময় এসে গেছে। এই রোগীর সংখ্যা খুবই সীমিত। বেশিরভাগ রোগী যতগুলো শাকসবজি পাওয়া যায় পুরোটাই খেতে পারবেন। তাহলে আপনারা শাকসবজি খেতে চান, খেতে পারেন, এবং আমি অনুরোধ করবো, খালি খেতে পারেন না, খাওয়ার অভ্যাসটা বজায় রাখুন, 12 মাসই খাওয়ার চেষ্টা করুন যখন যেটা পাওয়া যায়। যে রোগীগুলোকে আমরা বা কিডনি ডাক্তার বলে দিবে যে আপনার ক্ষেত্রে এটা বর্জন করতে হবে, তাও বর্জন না করেও খাওয়ার টেকনিক আছে, সেটা বলি বরং, তাহলে ওই রোগীগুলো সতর্ক হবেন। আর ডাল প্রায় কোনো রোগীর ক্ষেত্রে বন্ধ করার দরকার নেই। যাদের ফসফেট বেড়ে যাচ্ছে, এই রোগীর সংখ্যাও অনেক বেশি নয়, তাদের ক্ষেত্রে ডাল সীমিত করতে হবে। এখন যাদের ক্ষেত্রে পটাশিয়াম বেড়ে যাবে, ওনারা করবেন কি, যেমন যদি পালং শাকের কথা বলি, এটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো পালং শাক বা এই শাকগুলো উনি ধুয়ে, মানে পানির মধ্যে ভিজিয়ে রাখবেন, 1 ঘন্টা পরে রান্না করবেন। তাহলে কিন্তু ও যে পটাশিয়ামটুকু ছিল, ও রান্না করার আগে চলে গেছে। তাহলে কিন্তু ওনার পক্ষে আর এটা খেতেও বাধা নেই। তাহলে সারাংশ হলো যে প্রায় সকল মানুষই কিন্তু শাকসবজি খেতে পারবেন। আর আরেকটা ঝুঁকি দাঁড়ায়, সেটি হলো যে ইউরিক অ্যাসিড যাদের বেশি আছে, শিম এবং মটরশুঁটি ইউরিক অ্যাসিড বাড়াতে পারে। এই রোগীর সংখ্যা কিন্তু কিছু আছে, কিন্তু তারা ইউরিক অ্যাসিড অনেকে ওষুধ খাচ্ছেন। আর ইউরিক অ্যাসিড লেভেল বেড়ে গেলেই ওনাকে কিন্তু এটা খাওয়া বন্ধ, ওটা খাওয়া বন্ধ, এটা কিন্তু দরকার নেই। কিন্তু
ইউরিক অ্যাসিড নিয়ে বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ইউরিক অ্যাসিডের বেড়ে গিয়ে গাউট হতে পারে, এটা কিন্তু অনেকেরই হয় না, অল্প কিছু মানুষের হয়। বেশিরভাগ মানুষের ইউরিক অ্যাসিড বাড়ছে এবং খাদ্য ব্যবস্থাপনা ঠিক করলে, শারীরিক ব্যবস্থাপনা ঠিক করলে কিন্তু ভালো হয়ে যায়। আর আমরা এখন প্রধানত ফেবোস্টেট জাতীয় যে ওষুধ দিই, তাতেও ঠিক হয়ে যায়। সুতরাং ইউরিক অ্যাসিড ঠিক রাখাটা দরকার আছে, কিন্তু আমার মনে হয় অনেকে বাড়াবাড়িও করে ফেলেন, বাড়াবাড়ির দরকার নেই। জি অবশ্যই। আমরা যেমন খাদ্যাভ্যাস নিয়ে কথা বললাম, আমরা হাঁটাচলা নিয়েও কথা বললাম, এই সময় আরেকটি সমস্যা দেখা যায় যে শীতে শুষ্কতা বাড়ছে, অনেকে স্কিন ফেটে যাচ্ছে। তো এই যে ত্বক ফেটে যায়, এই ক্ষেত্রে যারা ডায়াবেটিক রোগী তাদের ক্ষেত্রে কি কোনো ঝুঁকির মধ্যে পড়ার সম্ভাবনা আছে কি? দারুণ প্রশ্ন করেছেন। যেমন এই চুলকানি, আপনি দেখবেন যে ডায়াবেটিসের রোগীর মধ্যে চুলকানির প্রবণতা অনেক বেশি। কারণ এই যে গ্লুকোজ যখন বেশি থাকে, এই গ্লুকোজ যখন সার্কুলেশন রক্তে থাকে আর চামড়ার নিচে যখন থাকে, এই গ্লুকোজটি কিন্তু পানি ধারণ করে রাখে। তাহলে এই যে চামড়া শুকিয়ে যাওয়ার প্রবণতা থাকবে, 12 মাসই থাকবে, কিন্তু গরমকালে কিন্তু বোঝা যাচ্ছে না। তো শীতকালে এসে এমনিতেই সকলেরই চামড়া শুকিয়ে যাবে, শুষ্কতা হবে, ডায়াবেটিসের রোগীর আরও বেশি হবে। তাদের ডায়াবেটিসের কন্ট্রোল ভালো, তার একটু কম হবে। তো কন্ট্রোল যেহেতু বাংলাদেশে খুব খারাপ, তাহলে বেশি হবে। তাহলে এটি কিন্তু অন্যদেরও হবে। কিন্তু ডায়াবেটিসের রোগী শুধু এটুকুই সমস্যা নয়, কিন্তু এই যে চামড়া শুকিয়ে গেল, চামড়া ফাটল ধরলো, এখানে কিন্তু জীবাণুর বসবাস করা, যেহেতু ইমিউনো কম্প্রোমাইজড, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছে, জীবাণু বাসা বাঁধার সম্ভাবনা আছে। তাহলে ডায়াবেটিসের রোগীর ব্যাকটেরিয়াল ইনফেকশন চামড়ায় বেড়ে যাবে, কিন্তু ফাঙ্গাল ইনফেকশন সবচেয়ে বেশি বেড়ে যায়, বিশেষ করে পায়ের 2 আঙ্গুলের মাঝখানে। তাহলে এটি কিন্তু সতর্ক হবার দরকার আছে। তাহলে যে যখনই পা ধোবেন, ধোবার পরে অবশ্যই এই 2 আঙ্গুলের মাঝখানে বিশেষ করে মুছে ফেলবেন। এবং আমি সকল রোগীকে অনুরোধ করছি, অন্য সময়ে করি, যে আপনারা বডি লোশন ব্যবহার করবেন। শীতকালে যতবার আপনি হাত পা ধোন, গোসল করেন, উজু করেন, যাই কিছু করেন, ভিজানোর পরে অবশ্যই ব্যবহার করবেন। এর বাইরেও আরও 2-1 বার ব্যবহার করবেন, তাহলে 5-6 বার 7 বার করবেন। গরমকালেও 1-2 বার করা দরকার হবে। ডায়াবেটিস না থাকলে হতো না, কিন্তু ডায়াবেটিসের রোগীকে অবশ্যই কাজটি অবশ্যই যত্নশীল হতে হবে। আর যখনই ইনফেকশন হয়েছে সন্দেহ হবে, তখনই আমাদের কাছে আসতে হবে। কারণ ডায়াবেটিসের রোগীর সবসময়ই ছোটোখাটো ইনফেকশনও কিন্তু বড় ধরনের ঝামেলা তৈরি করতে পারে। আমাদের সতর্ক না থাকার কোনো সুযোগ নাই। অবশ্যই। আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায়ের আগে আমাদের যারা দর্শক আছেন, বিশেষ করে আমাদের যারা ডায়াবেটিক রোগী আছেন এবং তাদের পরিবার, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শগুলো একটু সংক্ষেপে শুনে নিতে চাই। আমি আপনাকে নাফকো ফার্মা পিএলসিকে এবং চ্যানেল 24-কে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি আয়োজন করার জন্য। এবং যারা শুনছেন তাদেরকে অনুরোধ করছি, আনন্দময় জীবনযাপন করার চেষ্টা করবেন। যতদিনই বাঁচেন, আনন্দ কিন্তু আরও দীর্ঘায়ু করতে পারে আপনাকে, কিন্তু সতর্কতাকে ভুলবেন না। শীতে উৎসব করেন, সব কিছুই করেন, ডায়াবেটিসে কন্ট্রোল রাখেন, আরও দীর্ঘদিন বেঁচে থাকার জন্য রাস্তা উন্মুক্ত করেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, নাফকো ফার্মা পিএলসি সুস্থতার প্রতিদিনে আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনার পরিবারে যারা ডায়াবেটিক রোগী আছেন এবং যারা ডায়াবেটিসের ঝুঁকিতে আছেন, সবার জন্য নিয়মিত চেক আপ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।